আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরোধ, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দিনভর বিক্ষোভ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। 5 আগস্টে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর চায় না। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, অভিযোগ তারেক রহমানের। সংস্কারের নামে সময়ক্ষেপণ না করার আহ্বান। রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় কাশিমপুর কারাগারে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে ছড়ায় উত্তেজনা। তার নামে সিদ্ধিগঞ্জ থানায় 4টে এবং ফতুল্লা থানায় একটি হত্যা মামলা আছে। আমরা সিদ্ধিগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। সন্ধ্যা নামতেই জম্মুতে ব্ল্যাকআউট, এলওসিতে ভারত পাকিস্তান গোলাগুলি, 3 সামরিক স্থাপনা সহ সীমান্ত এলাকায় হামলার অভিযোগ দিল্লির। ভুল বোঝাবুঝি থেকেই গুমের শিকার সাজিদুল সুমনের বাসায় অভিযান, বলছে পুলিশ। মায়ের ডাকের সমন্বয়ক তুলির অভিযোগ, বদলায়নি বাহিনীর আচরণ। They were very rude, they were very loud. যারা এসেছিলেন, যেই ভাই গুম হয়ে এখনো আসেনি, আমি জানি না জীবিত নাই হয়তো, আমার ভাই কি করেছে তারা, সে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে অ্যারেস্ট করতে আসছে, তাকে খুঁজতেছে। পেশাগত সুরক্ষায় সাংবাদিকের জন্য তৈরি হচ্ছে অধ্যাদেশ, তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য গ্রেফতার নয়, অভিযোগ জানানো যাবে কমিশনে। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। ভারত পাকিস্তান সংঘাতে এবার স্থগিত হল পিএসএল, বিশেষ বিমানে দুবাই হয়ে দেশে ফিরবেন 2 বাংলাদেশি ক্রিকেটার রিশাদ ও নাহিদ রানা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। সেখানে স্লোগানে তারা দলটিকে নিষিদ্ধের দাবি তুলছেন। একই দাবিতে উত্তরায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং পল্টনে গণ অধিকার পরিষদ সড়ক অবরোধ করে। আবারও উত্তাল শাহবাগ মোড়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে মুখর গোটা এলাকা। বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় এনসিপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য সহ সাধারণ মানুষ। দাবি একটাই, নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এবং আওয়ামী লীগের যত দোষর আছে তাদের বিচার নিশ্চিত করার জন্য এই দাবিতে আমরা এসেছি। যদি এই দেশে বিচার হয় তাহলে অন্যায় অপরাধ এগুলো নির্মূল হবে, কিন্তু সংস্কার হইলে সংস্কারটা এটা পরের স্টেজ, কিন্তু আগে হলে বিচার। এর আগে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। বলেন, এখান থেকে তাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। এরপর হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কয়েক হাজার ছাত্র জনতা শুক্রবার বিকেল 5টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তাদের সঙ্গে হাসনাত ছাড়াও এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ছিলেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে ছাত্র জনতা শাহবাগ মোড়ে জড়ো হন। অন্যান্য দিক থেকেও লোকজন শাহবাগে ভিড় করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। মানুষের গণতান্ত্রিক অধিকার কায়রা নেয়, ভোটার অধিকার কায়রা নেয়, মানুষকে হত্যা করে তাদের আর বাংলার মাটিতে নির্বাচন করার বা রাজনীতি করার কোনো অধিকার নাই। শুধু শাহবাগে নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরাতেও সড়ক অবরোধ করে ছাত্র জনতা। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ব্যানারে প্রথমে বিএনএস সেন্টারের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। পরে মিছিল নিয়ে হাউস বিল্ডিং ঘুরে আজমপুরে উত্তরা পূর্ব থানার সামনে অবস্থান নেন। এ সময় দুপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বর্তমান যে সরকার আছে, সরকার যে উপদেষ্টা মণ্ডলীরা আছে, তারা বসে বসে কি করছে? তো আমরা চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে রাজপথ থেকে যাবো। এটা জাতীয় দলের সংকট, আমাদের এই মুহূর্তে আমরা রাজপথ ছাড়ার মতো আমরা মন মানসিকতা নিয়ে আসি নাই। ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগকে ব্যান করার পরে এখান থেকে যাবো। একই সময় পল্টন মোড়ে অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি করে গণ অধিকার পরিষদও। সেখানে নুরুল হক নূর অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সাথে বেইমানি করছে উপদেষ্টা পরিষদ। অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি। আমরা গণহত্যার বিচার চাই। আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদে যে পাশেই সচিবালয়ে, সেখানে আওয়ামী লীগের ফ্যাসিবাদ রয়েছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে সবশেষ আপডেট জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি শাহবাগে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, রাত তো গভীর হচ্ছে, বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি নিয়ে সবশেষ কি তথ্য দিয়েছে, কি জানিয়েছে আমাদেরকে একটু জানাবেন। মূলত এখন পর্যন্ত এখানে যে জমায়েতটি বা এনসিপির পক্ষ থেকে যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করা না হবে, যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসবে সুনির্দিষ্ট আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ ব্লকের যে কর্মসূচি, এই ব্লকের কর্মসূচি চলতেই থাকবে। এবং এরই অংশ হিসাবে, এরই প্রস্তুতির অংশ হিসাবে এখানে এনসিপির নেতৃবৃন্দের পক্ষ থেকে এখানে একটি জায়েন্ট স্ক্রিন বসানোর কাজ এই মুহূর্তে চলছে। মূলত সেখানে জুলাই আন্দোলনের যে মেসাকার চালানো হয়েছে, ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি চালানো হচ্ছে, সেই বিষয়গুলো বা জুলাই আন্দোলনের যে সেই সময় ছাত্র জনতা যেভাবে এই রাজপথে নেমে এসেছিল, সেই জায়গাগুলো এই জায়েন্ট স্ক্রিনে দেখানো হবে। এবং যেহেতু এই প্রসেসগুলো চলছে, এই প্রক্রিয়াগুলো চলছে, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি আজকে এই শাহবাগের যে ব্লকের কর্মসূচি, সেই কর্মসূচিতে আজকে রাত ভরে চলতে থাকবে। এর মধ্যেই সকাল থেকে যমুনায় যারা ছিলেন, যমুনার সামনে যে সকালে চলছে জুমার নামাজের পর থেকে সেখানে যারা ছিলেন তারা এখানে অবস্থান নিয়েছেন। এর মধ্যে অনেকে আবার চলেও গিয়েছেন, আবার নতুন করে এই যে জমায়েত, এই জমায়েতটিতে নতুন করে অনেকে যুক্ত হয়েছেন। এখানে যেটি প্রথম থেকে বলছিলাম, এখানে শুধু এনসিপি নয়, এনসিপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের ভাতৃত্ব প্রীতম যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন, শুধুমাত্র বিএনপি ছাড়া। সবুজ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার কাছ থেকে আবারও পরবর্তী আপডেট জেনে নিব। দর্শক, সহকর্মী রাজীব আহমেদও দিনভর নজর রেখেছেন এই কর্মসূচির দিকে, তার কাছে একটু যেতে চাই। রাজীব, আপনার কাছে জানতে চাই, ব্যস্ততম সড়কে এই কর্মসূচি কেমন প্রভাব ফেলেছে জনজীবনে, সবশেষ জানাবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই রাজপথে শাহবাগ মোড়ে যে উত্তাল দাবি শুরু হয়েছে গতকাল রাত থেকে, এখন এই দিন বিকালবেলা থেকে এই আন্দোলন শুরু হয়েছে। এবং এই আন্দোলন তারা বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই দাবি চলবে এবং এই দলকে নিষিদ্ধ করার বিভিন্ন অভিযোগ তারা তুলছেন। তারা বলছেন জুলাই গণহত্যা সহ দেশে শাপলা চত্বরে গণহত্যা সহ বিভিন্ন গণহত্যার সাথে এই দলটি জড়িত এবং জুলাইয়ে যে 1500-এর অধিক লোক গণহত্যা চালিয়েছে এই দলটি। সো এই দলটি বাংলাদেশে রাজনীতি করার মতো কোনো ইয়া রাখে না। সো এই দলটিকে যেভাবেই হোক নিষিদ্ধ করতে হবে। আর এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নেমে আসছে এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলও যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে যে উত্তাল এবং সবাই বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্লোগান দিচ্ছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে যেভাবে হোক এই ফেসিবাদী দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কারণ একটা রাষ্ট্রে এই দলের ফেসিবাদী দল রাজনীতি করার কোনো সুযোগ থাকতে পারে না। তাই সরকারকে তারা আহ্বান জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই দলকে নিষিদ্ধ করতে হবে এবং এই দলকে নিষিদ্ধ করার মাধ্যমে দেশে যে ফ্যাসিবাদ এবং
জুলুমের যে অবসান ঘটবে তার একটা উদাহরণ সৃষ্টি করতে চায়। তারা বলছেন যে দেশের যে মানুষজন এই ধরনের ফেসিবাদ না করতে পারে বা এরকম কোনো ফেসিবাদী দল সৃষ্টি না হইতে পারে, সেই লক্ষ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠে ঘরে ফিরে যাবেন না এবং এই শাহবাগে তারা আন্দোলন করবেন এবং এর চেয়েও যদি বড় কোনো কঠোর কর্মসূচি দেওয়ার প্রয়োজন পড়ে মনে করে তাও সেটা তারা দিবেন। রাজীব, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে টানা ১৯ ঘণ্টা বিক্ষোভ সমাবেশ করে এনসিপি। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশে রূপ নেয় শুক্রবার। জুমার নামাজের পর থেকে সমাবেশে একাত্মতা প্রকাশ করে হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম, এবি পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, ইসলামী আন্দোলন, ছাত্র শিবির ও সাধারণ মানুষ। প্রধান উপদেষ্টার বাসভবনের ২০০ গজের মধ্যে পাশাপাশি ৫টি ট্রাক বসিয়ে বানানো হয় মঞ্চ। কাকরাইলমুখী সড়ক থেকে উঠে নেতাকর্মীরা মঞ্চে আসেন জুমার নামাজের আগে। সেখানেই নামাজ শেষে শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। প্রচণ্ড রোদ গরম উপেক্ষা করে সমাবেশে উপস্থিত হাজারো মানুষ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির এই সমাবেশে উপস্থিত হয় জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরাও। আমরা দেখেছি এখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ছাত্রলীগের যারা গণহত্যার দোষর আছে তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয় নাই, ফলে তাদেরকে এক ধরনের ক্ষমাই করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বেলায় অবশ্যই আমরা এটা হইতে দিব না ইনশাল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে বাংলাদেশ শেষ হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ মূলত রাজনীতি করে না, আওয়ামী লীগ হত্যাযোগ্য করে। ৫ আগস্টে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর চায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে দেশের রাজনীতিতে একটা সুস্থ ধারা প্রবাহিত হবে বলে আমরা মনে করি। নেতারা বলেন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ কেউ ঘরে ফিরবে না। গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে তো আরেকটা কচু কাটা হবে। কতজন আমরা আমাদের ভাই সন্তান হারিয়েছি, এই সংখ্যাগুলো কি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যথেষ্ট না? সন্তান হারা মায়ের অশ্রুর প্রতিশোধ প্রতিবাদের হিসাব তাদেরকে পাই পাই করে দিতে হবে। বিকেল ৩টার দিকে জনসমাগম আরও বেড়ে যায়। গরমে হাঁসফাঁস অবস্থায় সিটি কর্পোরেশনের ২ স্প্রে ক্যানন দিয়ে ঠান্ডা পানি দেওয়ার দৃশ্যও দেখা যায়। এর মাঝেই চলতে থাকে সমাবেশ। আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে আবু সাইদের বাবার সাথে, আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠিয়ে নিয়ে গিয়েছে ইলিয়াসের স্ত্রীর সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল না হয়। ৪টার পর রাজধানীর শাহবাগ অবরোধের ডাক দিয়ে সমাবেশ শেষ করেন নেতাকর্মীরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আরো জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান আমাদের সঙ্গে। পলাশ, অবরোধকারীরা এখন কোথায় অবস্থান নিয়েছেন? আপনি সরেজমিনে সেখানে আছেন, সবশেষ কি বলেছেন তারা আমাদেরকে একটু জানাবেন। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ইউনিটে কিন্তু তারা ৮টা থেকে মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছিল। তারা বলছিল যে এই যে আওয়ামী লীগ সরকার যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করা না হবে, অর্থাৎ কেন্দ্রীয় থেকে তাদের ঘোষণা না আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করবে। ঠিক ২ ঘন্টা অবরোধের পর বিক্ষোভ করার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আসলে ঘটনাস্থলে এসে তাদেরকে বুঝিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সরিয়ে নিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আমরা যে বিষয়টি জেনেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার উভয় পাশে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এত করে যে যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আসলে কিন্তু তীব্র থেকে তীব্র আকারে ধারণ করেছে এবং যে যাত্রীরা আসলে দিশাহারা হয়েছে, আমরা কিন্তু দেখেছি যে বেশ কয়েক হাজার যাত্রীরা এসে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে এই যে ২ ঘন্টা যাবৎ বসে থাকা বা যে বিরক্ত বিড়ম্বনা সেই বিষয়ে উপস্থাপন করার পর কিন্তু আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী যে ছাত্র বিক্ষোভ করছিল যারা আসলে তাদেরকে বুঝিয়ে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এখন
কারণ আমরা যে বিষয়টি দেখছি যে ট্রাফিক পুলিশ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল সড়ক, পাশাপাশি ঢাকা সিলেট যে সড়কটি রয়েছে সেটিতে আসলে যানজট নিরসনের জন্য কাজ করছে, অথবা সেটি আরও প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে বলে জানিয়েছে ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পলাশ, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানালো অন্তর্বর্তী সরকার। দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। আরও বলা হয়, সরকার এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করেছে, দ্রুতই নেওয়া হবে সিদ্ধান্ত। তাছাড়া আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার। সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশে গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়টি সম্পর্কেও সরকার অবগত রয়েছে। এই ঘটনার সাথে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি কিছু কর্মকাণ্ডে সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে কথা বলেন তারেক রহমান। রাজধানীর খামারবাড়িতে স্টার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। এতে অংশ নেন খ্রিস্টান ধর্মাবলম্বীর নানা পেশার মানুষ। আমরা বাংলাদেশী খ্রিস্টীয় সমাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্ম নিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি, বরঞ্চ যেন ঐক্য সৃষ্টি করি, সেই কাজটাই আমাদের হওয়া উচিত। প্রতিটি ধর্মই কিন্তু আপনার ঐক্যের কথা বলে, ভালোবাসার কথা বলে, প্রেমের কথা বলে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। তারেক রহমান বলেন, সম্প্রতি কিছু কর্মকাণ্ডে সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। ঘটনাটি গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে, প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, প্রত্যেকে প্রশ্ন করছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি? ভবিষ্যতে আর যাতে কোনো ষড়যন্ত্র দেশকে গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুতি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আপনাদের আজ এবং আগামী হোক আরো সুন্দর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। সকালে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে আইভীকে গ্রেফতার করতে গেলে রাতভর তার বাসভবনের সামনে অবস্থান নেন কর্মী সমর্থকরা। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথেও দেখা দেয় উত্তেজনা। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করতে বৃহস্পতিবার রাত 10টার দিকে নগরীর দেওভোগ এলাকায় তার বাসভবনে যায় পুলিশের একটি দল। খবর পেয়ে সেখানে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধির কর্মী সমর্থকরা। রাত ভর চলে এমন অবস্থা। সকাল 6:45টার দিকে আইভীকে নিয়ে তার বাসভবন থেকে বের হয় পুলিশ। এ সময় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আইভী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় পুলিশের সাথে যাচ্ছেন তিনি। যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। পুলিশের গাড়িবহরের সাথে এগোতে থাকেন সাবেক সিটি মেয়রের কর্মী সমর্থকরা। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে জড়ো হলে দেখা দেয় উত্তেজনা। পুলিশ জানায়, সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাসহ বিভিন্ন অভিযোগে 5টি মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গতকাল রাত থেকে আমরা একটি হত্যা মামলায় সাবেক পৌর সিটি মেয়র আইবুর রহমানকে গ্রেপ্তার অভিযানে যাই এবং সকালবেলায় আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি এবং ফতুল্লা থানায় একটি হত্যা মামলা আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আইভিকে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। জনাব মাইনুদ্দিন কাদের স্যার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এখন পর্যন্ত রিমান্ডের আবেদন আসে নাই। রিমান্ডের আবেদন আসলে পরবর্তীতে তারিখ ধার্য হবে। সেলিনা হায়াত, আইভি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভারতের সেনা ঘাঁটি লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে পাকিস্তান। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে কিছু এলাকা। শুক্রবার রাত 9টার দিকে জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের আকাশে একগুচ্ছ পাকিস্তানি ড্রোন শনাক্তের দাবি করে ভারতের সেনাবাহিনী। দাবি করা হয়েছে পাকিস্তানের এসব ড্রোন প্রতিহতের চেষ্টা জারি রয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে জম্মু কাশ্মীরের সাম্বা, জম্মু শহর ও পাঞ্জাবের ফিরোজপুরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাথে সাথে ব্ল্যাকআউটের কবলে কয়েকটি শহর, বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি ব্যাপক গোলাগুলির শব্দ পাচ্ছেন বলে উল্লেখ করেছেন পোস্টে। ভারতের 3 সামরিক স্থাপনা সহ সীমান্তবর্তী অঞ্চলগুলোয় হামলা চালিয়েছে পাকিস্তান। ছোড়া হয় কমপক্ষে 8টি ক্ষেপণাস্ত্র, এমন অভিযোগ নয়াদিল্লির। বড় ধরনের হামলা ঠেকাতে ব্ল্যাকআউট রাখা হয় বেশ কয়েকটি অঞ্চল। তবে বানোয়াট আখ্যা দিয়ে এ দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি দাবির মধ্যে নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে ব্যাপক গোলাগুলি হয়েছে দুদেশের সেনাদের মধ্যে। বৃহস্পতিবার রাতে হঠাৎ ভারত নিয়ন্ত্রিত জম্মুসহ একাধিক অঞ্চলের আকাশে দেখা মেলে ড্রোন সদৃশ বস্তুর। নয়াদিল্লির অভিযোগ, দেশটির অন্তত 15টি স্থানে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলা প্রতিহতের দাবিও করেছে নয়াদিল্লি। এ সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বড় ধরনের আক্রমণ মোকাবেলায় ব্ল্যাকআউট রাখা হয় জম্মুর সাতওয়ারি, সাম্বা, আর্নিয়া সহ বিভিন্ন এলাকা। একাধিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলোয় বলা হয় এসব এলাকায় অন্তত 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামাবাদ। অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট। ভারতের উত্তর আর পশ্চিমাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা করেছে পাকিস্তান। এর মধ্যে শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর সহ আরও অনেক এলাকা রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে তা প্রতিহত করা হয়েছে। এসব অঞ্চল থেকে এখন ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। তবে ভারতের অভিযোগকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দাবি, পুরো ঘটনায় দিল্লির নিছক সাজানো গল্প। গতকাল থেকে ভারতের 15টি স্থানে পাকিস্তানের হামলার একটি গুঞ্জন তৈরি করেছে ভারত। দিল্লি যে বিষয়ে বলছে তার পুরোটাই একটা কল্পিত ও সাজানো গল্প, শুনতেও হাস্যকর। ভারত আর তাদের সেনাবাহিনী অষ্টাদশ নাকি 21 শতাব্দীতে বাস করে, কারণ এই যুগে প্রতিটি ক্ষেপণাস্ত্রেরই একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে যা শনাক্ত করা যায়। পাল্টাপাল্টি অভিযোগ, দাবি দেওয়ার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে। শুক্রবার সকালে কুপওয়ারা ও উরিতে চলে গুলিবর্ষণ। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান জুড়ে ড্রোন হামলা চালায় ভারত। নয়াদিল্লির ছোড়া 29টির মধ্যে 25টি ড্রোন ভূপাতিতের দাবি করে ইসলামাবাদ। এছাড়াও মঙ্গলবার চীনা যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের অন্তত 2টি ফাইটার জেট ধ্বংস করে পাকিস্তান। 2 মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অনিক রহমান, যমুনা নিউজ। সিলেট সীমান্তের ওপারে মেঘালয়ের জৈন্তিয়া হিলস এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে সেখানকার প্রশাসন। বিজিবি জানায়, মেঘালয়ের জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত আদেশে জানানো হয় পূর্ব ও পশ্চিম জৈন্তিয়া হিলস ও পূর্ব খাসি হিলসের আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে কয়েক কিলোমিটার বলবৎ থাকবে অনির্দিষ্টকালের রাত্রিকালীন কারফিউ। এ সময় সীমান্তে জমায়েত অনুপ্রবেশ করতে পারবেন না কেউ। সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। বিনিয়োগের সার্কাস দেখছে বাংলাদেশ। স্বৈরাচারকে হটানো গেলেও জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়নি এখনো। চট্টগ্রামে বিএনপির 3টি তরুণ সংগঠনের উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অর্থনীতিতে সবার সমান সুযোগ নিশ্চিত করবে বিএনপি। এ সময় আলোচকরা তরুণদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান। রুবেল হাসানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন।
তরুণরাই আগামীর নীতি নির্ধারক, যাদের গতি আর ভাবনায় প্রতিষ্ঠিত হবে সবার আগে বাংলাদেশ। সেই তরুণরা কতটা প্রস্তুত, তাদের কি কি জিজ্ঞাসা? পেপলের যে প্রবলেম, এই পেপল আনার জন্য এই নেক্সট যে আমাদের যে দল ক্ষমতা আছে তাদের সেই কাজটা সবচেয়ে করাবো। $117 বিলিয়ন মধ্যে আমরা যদি 1% মার্কেটও ধরতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনীতিতে বিশাল বড় ভূমিকা রাখতে পারবে এই কন্টেন্ট ক্রিয়েটররা। নানা প্রশ্ন আর কৌতূহলের উত্তর দিলেন অভিজ্ঞরা। প্যানেলিস্ট আলোচক হিসেবে প্রতিষ্ঠিত তরুণরা তুলে ধরলেন নিজেদের অভিজ্ঞতা। জাতীয়তাবাদী দলের হাত দিয়েই নারীর ক্ষমতায়ন হচ্ছে। নিজেদেরকে দক্ষ করে তোলার সাথে সাথে এইরকম একটা পরিবেশ বজায় রাখার জন্য তাদের ফাইটটা কন্টিনিউয়াসলি চালাতে হবে। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে জনসম্পৃক্ত কথা বলেন, যারা মানবাধিকার, আইনের অনুশাসন, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চান, এমন একটা বাংলাদেশ তৈরি করতে চান যেখানে জনগণের ভোটে নির্বাচিত দায়বদ্ধ সরকার সকলের উন্নয়ন নিশ্চিত করবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির এই 3 তরুণ সংগঠন তারুণ্য নির্ভর এই সেমিনারের আয়োজন করে। বন্দরনগরী চট্টগ্রামে আয়োজিত এই সেমিনারের বিষয় ছিল কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে বলেন, গত 15 বছর অর্থনীতিতে লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আগামীতে অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। আপনি খালি পলিটিক্সকে ডেমোক্রেটাইজেশন করবেন আর ইকোনমিকে করবেন না, এটা হবে না। আপনাকে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। তো এভরিবডি, বাংলাদেশের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের যাতে ইকুয়াল অপরচুনিটি থাকে, এটা যে সবচেয়ে বড় ইনসেন্টিভ। বলেন, বিনিয়োগকারীদের হয়রানি থেকে মুক্তি দিতে সব ধরনের অনুমতি অনলাইনে দেওয়া হবে। সেই সঙ্গে নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা আশ্বস্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশের বাইরে থেকে বিনিয়োগ আনতে হলে যেটা প্রথম দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি কোনো সরকার হয়নি। যতক্ষণ সেটা না হবে ততক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, ততক্ষণ বিনিয়োগ হবে না। দেশের মধ্যেও হবে না, দেশের বাইরে থেকে হবে না। তরুণদের নিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের 2 দিনের কর্মসূচির প্রথম দিনে ছিল এই সেমিনার। শনিবার চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার শিরোনামে বিভাগীয় সমাবেশ। আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর, কিন্তু এই তরুণরা কেমন বাংলাদেশ দেখতে চায় কিংবা কিভাবে, কোনভাবে তারা এই বাংলাদেশকে গড়ে তুলতে চায়, সেসবই উঠে এসেছে এই সেমিনারে আলোচনায়। বুদ্ধিবৃত্তিক নানান আলাপ আর আলোচনার মধ্য দিয়ে নিজেদের সমৃদ্ধ করল অংশগ্রহণকারীরা, এবং এই সেমিনার কক্ষের বাইরে কিংবা বাইরের জগতে গিয়ে নিজেরা সেসব আলাপের বিস্তার ঘটাবে এমন প্রত্যাশা আয়োজকদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 12 বছর ধরে গুম থাকা সাজিদুল ইসলাম সুমনকে গ্রেফতার করতে তার বাসায় অভিযান চালালো পুলিশ। শুধু তাই নয়, এ সময় পুলিশ সদস্যরা সুমনের বোন ও মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির সাথে বাজে ব্যবহারও করেন। এই ঘটনায় হতবাক গুমের ভুক্তভোগী পরিবারগুলো। অবশ্যই এটাকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে পুলিশ। ওই এসআইকেও প্রত্যাহার করা হয়েছে। মনিরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর শাহিনবাগের এই বাড়িটি শুধু গুম হওয়া সাজিদুল ইসলাম সুমনের স্মৃতিচিহ্ন নয়, সারা দেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতিবাদের কেন্দ্রস্থল। বাড়ির উঠোনে নিয়মিত ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন সুমনের বোন সানজিদা ইসলাম তুলি। তুলির নেতৃত্বে গড়ে ওঠে মায়ের ডাক নামের সংগঠন। সেই বাড়িতে অস্বাভাবিক একটি ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার সন্ধ্যায়। তেজগাঁও থানা পুলিশের একটি টিম হাজির হয় সেখানে, গিয়ে জানান সুমনের নামে গ্রেফতারি পরোয়ানা আছে, তাকে নিতে এসেছে পুলিশ। সোয়ার সাথে আমি বাইরে থেকে ঢুকে দেখি আমার মা, আমার বড় আপু দাঁড়ানো, তাদেরকে আমাদের যে কেয়ারটেকার তাকে চার্জ করতেছে, খুঁজতেছে। কেন কি খুঁজতেছেন, কি কাকে, মানে সাজিদুল ইসলাম সুমনকে খুঁজতেছে। অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসছে, খুঁজতেছে, ধরে নিয়ে যাবে। কথা বলার এক পর্যায়ে পুলিশ সুমনের পরিবারের সাথে বাজে ব্যবহার করে বলে অভিযোগ করেন সানজিদা ইসলাম তুলি। দে ওয়ার ভেরি রুড, দে ওয়ার ভেরি লাউড যারা এসেছিলেন। আমি বলছি আপনি জানেন না? তখন উনি আমাকে বলছে আমি জানবো কেন? যেই ভাই গুম হয়ে এখনো আসেনি, আমি জানি না জীবিত নাই, হয়তো আমার ভাই কি করেছে, তারা নদীতেই ফেলে দিছে না কি করছে, সে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে অ্যারেস্ট করতে আসছে, তাকে খুঁজতেছে। তুলির বাসায় একটি কর্মসূচিতে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন গুম হওয়া আরেক আলোচিত নেতা ইলিয়াস আলীর স্ত্রী।
তিনিও জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ এখনো বদলায়নি। হঠাৎ করে গত মাসে একজন ফোন করেছে, বললো আমার নাম কি, নামটা আমার খেয়াল নাই, তো বললো যে আপনাদের ফ্যামিলিতে কেউ গুম হয়েছে। তো উনি যখন এই প্রশ্নটা করছে তখন আমি বললাম আপনি কি বাংলাদেশে আছেন না দেশের বাইরে? তো বলছেন আমি বাংলাদেশে, আমাকে গুম কমিশন থেকে নাম্বারটা দেওয়া হয়েছে জিজ্ঞেস করার জন্য। আমি বললাম যে ইলিয়াস আলীর ওয়াইফ আমি, ওনার আপডেট যত ঘটনা হয়েছে সব কিছু পত্রিকায় আসছে, তা আপনি বাংলাদেশে থেকে আপনি জানেন না যে ইলিয়াস আলী ফেরত আসছে কি আসছে না? তবে এই ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে জানিয়েছে তেজগাঁও বিভাগ পুলিশ। গ্রেফতার করতে যাওয়া পুলিশের দলটি সুমন ও তার পরিবারের সম্পর্কে কিছু জানত না বলে দাবি করেন কর্মকর্তারা। বোঝে নাই আসলে, আমার বাইরে থেকে সব ফোর্স গুলো আসছে, তো ফোর্স অফিসাররা এরা আসলে বোঝে নাই, নামও শোনে নাই কখনো। বিএনপির পক্ষ থেকে মানে সরি বলছে, আমি ইভেন ওসি সহ সবাই সরি বলে আসছে। এই ঘটনায় ওই অভিযানের নেতৃত্বে থাকা উপপরিদর্শক আকরামকে প্রত্যাহার করা হয়েছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশের জন্য কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না। অভিযোগ থাকলে জানাতে হবে প্রস্তাবিত গণমাধ্যম কমিশনে। এমন বিধান রেখে হতে যাচ্ছে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলছেন, অধ্যাদেশটি কার্যকর হলে সাংবাদিকতায় পেশাগত নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিত করা সহজ হবে। এজন্য প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত উপদেষ্টা পরিষদে পাশ করার তাগিদ দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। প্রধান তথ্য কর্মকর্তা জানিয়েছেন, এই নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। স্বাধীনতা দিবসে মাছ, মাংস আর চালের স্বাধীনতা চাই শিরোনামে রিপোর্ট প্রকাশের জন্য গ্রেফতার হয়েছিলেন সাংবাদিক শামসুজ্জামান শামস। প্রয়োগ করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তার মতো কালো আইন। আর সাংবাদিক রোজিনা ইসলাম ছিলেন অফিসিয়াল সিক্রেসি আইনের বড় ভুক্তভোগী। রোজিনা ও শামসের মতো গ্রেফতার, নির্যাতন, হয়রানি ও হেনস্থার শিকার সাংবাদিক অসংখ্য। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তথ্য অনুযায়ী গত 15 বছরে প্রায় 4000 গণমাধ্যম কর্মী হত্যা, নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে খুন হয়েছেন 61 জন। তথ্য সংগ্রহ ও প্রকাশের কারণে সাংবাদিকদের যেন এমন পরিস্থিতির মুখে আর না পড়তে হয়, এজন্য নতুন আইনের প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন, যেখানে কাজের স্বাধীনতার পাশাপাশি আর্থিক সুরক্ষার উপর গুরুত্ব দেয়া হয়েছে। দায়ীদের জন্য রয়েছে জেল জরিমানার প্রস্তাব। সাংবাদিকতার জন্য আপনাকে কোনোভাবে হয়রানি করতে পারবে না, আপনাকে ভয়ভীতি দেখাতে পারবে না, আপনার বিরুদ্ধে মামলা দেওয়ার মতন পদক্ষেপ নিতে পারবে না। বিশেষ করে সাংবাদিকদের যে আর্থিক সুরক্ষার জায়গাটা বলা হয়েছে, যে সাংবাদিকদেরকে যদি আপনি নিয়োগ দেন, মিডিয়া চালান, তাহলে তাদেরকে বেতনটা আপনাকে নিশ্চিত করতে হবে। বিভিন্ন সময় আপনি দেখবেন যে সাংবাদিকদের অধিকার সুরক্ষার জন্য আসলে তাদের জন্য যে সেফগার্ড, সেরকম আসলে কোনো বিষয় নাই। অনেক সময় দেখা যায় হাউসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সাংবাদিকরা বছরের পর বছর বেতন পাচ্ছেন না। তারা বলছেন, প্রস্তাবিত অধ্যাদেশে সংবাদকর্মীদের জবাবদিহিতা নিশ্চিত ও শাস্তির বিধানও রয়েছে। সাংবাদিকতার জায়গাটাতে কিছুটা শুদ্ধির জায়গা রয়ে গেছে। এই শুদ্ধি ছাড়া যদি এ ধরনের এত বেশি ক্ষমতা প্রাপ্ত হন সাংবাদিকরা, তাহলে এটার অপচর্চার জায়গাটা নিয়ে আশঙ্কা আছে। মানুষকে হয়রানি করা, মানুষকে ব্ল্যাকমেইল করা, আমার পরিচয় ব্যবহার করে আমি আসলে অন্য অর্থনৈতিক স্বার্থ কিংবা রাজনৈতিক স্বার্থ আদায়ের চেষ্টা করি না। এই পার্থক্যটা তো টানতে হবে এবং সেই পার্থক্যটা টানার জন্যই এই বিধান। সাংবাদিকতার অধিকার সুরক্ষার প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত জারি করার তাগিদ দিয়েছেন তারা। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আগেই অধ্যাদেশটা জারি হবে এবং প্রধান উপদেষ্টাও এমনটাই চেয়েছিলেন বলে আমি শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। একটা স্থায়ী গণমাধ্যম কমিশন করতে বলেছে, সেটা যদি না হয়, শুধু সুরক্ষা আইন করা হয়, তাহলে আংশিক কার্যকারিতা পাওয়া যাবে, পুরো ফল পাওয়া যাবে। সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তার আলোকে যেটি একটি খসড়াও দেয়া হয়েছে, সেটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আমাদের উপদেষ্টা মহোদয় বা সচিব মহোদয়, ওনাদের চিন্তাভাবনা যে যত দ্রুত সম্ভব এটি আসলে বাস্তবায়ন করা। পিআইও বলছেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষায় এটাই প্রথম আইন বা অধ্যাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শেখ মুজিবুর রহমানের করা কালো আইনেই আওয়ামী লীগ নিষিদ্ধ সম্ভব বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, 1974 সালে বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান। বিশেষ ক্ষমতা বলে প্রতিষ্ঠা করেছিলেন কালো আইন। সে আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধের উপাদান আছে বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা সরকারের হাতে আছে বলেও দাবি করেন তিনি।
শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। প্রচণ্ড গরমে পুড়ছে দেশ, সূর্যের প্রখরতায় হাঁসফাঁস জনজীবন। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, রংপুর ও ঢাকা সহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বেশিরভাগ জেলাতেই তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছুঁই ছুঁই করছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হননি। তীব্র গরমের সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুররা। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম। আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী 72 ঘন্টায় কয়েক জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অতিরিক্ত তাপমাত্রা চুয়াডাঙ্গায় অনুযায়ী প্রত্যেক দিনই তাপমাত্রা অতিরিক্ত, আর 4-5 দিন ধরে অতিরিক্ত তাপমাত্রা। এই তাপমাত্রার কারণে মানে লোকজন একেবারেই বেড়াচ্ছে না, সীমিত ওই বিকেলে চাইতে একটু বেড়াচ্ছে, বেড়ে 1-1.5 ঘন্টা লোকজন থাকছে, আবার ইফতারের জন্য চলে যাচ্ছে। গতকালকে তো এমনি আমাদের তাপমাত্রা সর্বোচ্চ ছিল চুয়াডাঙ্গাতে, এবং আমাদের চুয়াডাঙ্গাতে আজকেও তাপমাত্রাটাও খুব বেশি বলে মনে হচ্ছে। ভারত পাকিস্তান চলমান সংঘাতের কারণে এবার স্থগিত করা হলো পিএসএল। টুর্নামেন্টের বাকি 8 ম্যাচ আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলেও কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদলে সেখান থেকে আসর স্থগিত করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর ওই মাঠে অনুষ্ঠিতব্য করাচি ও পেশোয়ারের ম্যাচ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। নিরাপত্তা ইস্যুতে রাতে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের আপত্তিতেই বাকি অংশ আরব আমিরাতে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়, কিন্তু পিসিবির এক জরুরি সভায় স্থগিত করা হয় বাকি 8 ম্যাচও। এদিকে 2 সাংবাদিক সহ দুবাইয়ের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেছেন 2 বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা।